ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অধিকতর তদন্তে কলকাতা পুলিশের একটি দল ঢাকায় আসছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের কর্মকর্তারা জানান, আনারকে সঞ্জীবা গার্ডেনে হত্যা করার পর মরদেহ অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে এখনও তদন্ত চলছে, তবে মরদেহ পাওয়া নিয়ে পরিষ্কার করে তারা বলছে না এখনও। এদিকে আনারের ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। কলকাতায় খুন হলেও তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে একটি মামলা করেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন দিল্লি হয়ে কাঠমান্ডু পালিয়ে গেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এই কিলিং মিশনে নেতৃত্ব দেয় আমানুল্লাহ ওরফে শিমুল। ৩ মাস ধরে হত্যার পরিকল্পনা করা হয়। গত ১৩ মে কলকাতায় ফয়সাল নামের একজন সাদা গাড়িতে করে আনারকে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। আধা ঘন্টার মধ্যে তাকে হত্যা করা হয়। পরে পরিকল্পনা করে তার শরীর থেকে হাড় মাংস আলাদা করে পলিথিনে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ কাজে 4টে গাড়ি ব্যবহার করা হয়। ভাড়া করা হয় কলকাতার 2 জনকে। এছাড়া মুস্তাফিজ নামে একজনও এর সঙ্গে জড়িত আছে। হত্যার পর আনারের মোবাইলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। মুস্তাফিজ, আমানুল্লাহ ও ফিরিস্তা হত্যার পর বাংলাদেশে চলে আসে বলেও ব্রিফিংয়ে জানান ডিবি প্রধান। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর আমাদের ব্যক্তি আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার, সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার তদন্ত শেষ হবার আগে কোনো কথা বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজিম কোন অপরাধ করেছেন কিনা সেটা প্রমাণ হতে হবে। তিনি অপরাধী তার সংসদ সদস্য নির্বাচিত হবার আগে প্রকাশ হলো না কেন সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, অপরাধী যেই হোক না কেন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। আনোয়ারুল আজিম আনারকে হত্যার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশিদের পাশাপাশি ভারতের কেউ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। ঘটনার তদন্তে প্রয়োজনে বাংলাদেশ থেকে টিম ভারতে যাবে। পুলিশ ও গোয়েন্দা একসঙ্গে কাজ করে আনারের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। নিহত সংসদ সদস্যের হত্যার বিষয়ে 2 দেশের পুলিশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শিগগিরই হত্যার রহস্য উন্মোচিত হবে বলেও জানান তিনি। যেহেতু এখনও হত্যার তদন্ত চলছে, তাই এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। দুপুরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাসান মাহমুদ। 2 দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ
পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবারে ঈদযাত্রায় পশু পরিবহনে নিরাপত্তার কথা মাথায় রেখে নৌপথে সেবা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাটুরিয়া সহ আরও কিছু ঘাটে ফেরি বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আমরা খুবই বেশি কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। এটা শুধু নৌ পরিবহন মন্ত্রণালয় বা টিএটিসি না, মালিকদেরও এটা দায় আছে, কারণ যাত্রী সেবা না বাড়লে কিন্তু যাত্রীরা বিমুখ হবে। কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি দেখেন যে পদ্মা সেতু হওয়ার পরও কিন্তু অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ কিন্তু নৌপথে নেমেছে। তার মানে এখানে মালিকদের আন্তরিকতার বিষয়টা আপনি বুঝতে পারছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 আসামির আগামী 4 জুলাই পর্যন্ত জামিন বাড়িয়েছে শ্রম আদালত ট্রাইব্যুনাল। সকালে জামিন বাড়ানোর আবেদনের শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এর আগে গেল 16 এপ্রিল 4 আসামিকে 23 মে পর্যন্ত জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। গেল 3 মার্চ আরও একবার এই মামলায় ইউনূসের জামিন বাড়ানো হয়। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও তা বাড়ানোর আবেদন করেন আসামিরা। এছাড়া রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আপিলে শ্রম আদালতের দেয়া সাজা বাতিল চাওয়া হয়েছে। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিস্ট্রির মধ্যে রাখা হচ্ছে। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাচ্ছি। 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন, যদিও আপিলের কোনো। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি, বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল। চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা সহ সব কোটা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা লজ্জার। রাজাকার আলবদরের সমর্থকরা প্রশাসনে থেকে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করতে হলে চাকরিতে মুক্তিযুদ্ধের আদর্শের লোক থাকতে হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা থাকলে দেশে বৈষম্য তৈরি হবে না, বরং স্বাধীনতার চেতনার বাংলাদেশ করতে সহায়তা করবে। কোটা বহাল না রাখা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। আপনারা কথায় কথায় মুক্তিযুদ্ধের আদর্শ চেতনার কথা বলবেন, কিন্তু বাস্তবিকতা আমরা দেখি যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির আমলে মুক্তিযুদ্ধ কোটা বাতিল হয়েছে এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাস্তায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ কোটার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। ফ্রান্সে অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশি অ্যাসোসিয়েশন আইসার আয়োজনে ফরাসি জাতীয়তা বিষয়ক এক সেমিনার হয়েছে। প্যারিসে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ফারুক নিয়াজ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরাসি আইনজীবী নিকোলা, ডক্টর মাথিউ জামিলু সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসার প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস এবং সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল হাসান। সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 25% বেশি বনায়ন হবে বলে মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলিনুর তাপস। সকালে ঢাকা দক্ষিণের নগর ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র তাপস। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে, যার আওতায় ঢাকা দক্ষিণে প্রায় 2 লাখ গাছ লাগানো হবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র বলেন, ঢাকা নগরীকে বাঁচাতে সবুজায়নের বিকল্প নেই, তাই খালের পাড় খোলা জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে এবং সেগুলির পরিচর্যা করতে হবে। ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যান আমরা ইনশাআল্লাহ জুলাই মাসেই আমরা খুলে দিব। আপনারা সেখানে ব্যাপকভাবে বনায়ন এবং গাছ লাগাতে পারবেন। আমাদের যেই ষাট ফোয়ারার পাশে আমাদের যে পান্থকুঞ্জ উদ্যান, যেই উদ্যানটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ নিয়ে যেতে চেয়েছিল, আমরা সেটাকে রক্ষা করেছি। আমি আহ্বান করব সেখানেও আপনারা ব্যাপকভাবে বনায়ন করতে পারবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা 26 মে নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানান আগামীকাল দুপুর নাগাদ লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নেওয়ার পর এটির কেন্দ্র পুরোপুরি বোঝা যাবে। তবে সাগরে যে পরিস্থিতি রয়েছে তাতে ধারণা করা হচ্ছে সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার আশঙ্কা জানিয়ে অধিদপ্তরটি বলছে দক্ষিণ পশ্চিম যে দিক দিয়ে হোক না কেন এর প্রভাবে বাংলাদেশের উপকূলে পড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আগামীকালকের পর থেকে আমরা দেখবো যে মডেলকে যখনই ডিপ্রেশন হবে আর সেন্টারটা ফিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা করে দেখবো যে মডেলগুলো হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যেদিক দিয়ে যায় এর প্রভাবটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই বেশি। এর নিম্নচাপ আকারে আসুক বা গভীর নিম্নচাপ আকারে আসুক বা ঘূর্ণিঝড় আকারে আসুক, যেভাবে আসুক এর প্রভাবটা বাংলাদেশের উপরে পড়বে। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকর আলী রিপন জানান, ঘূর্ণিঝড় এখনও তৈরি হয়নি, এটি একটা লঘুচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবুও জেলায় সরকারি বেসরকারি স্কুল কলেজ সহ মোট 887টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কল্যাণপুরের বিভিন্ন সড়কে মাসের পর মাস ধরে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। কোনো এলাকায় 6 মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, কাজের ধীর গতির কারণে তাদের ভোগান্তি আর শেষ হচ্ছে না। আর এলাকার জনপ্রতিনিধি বলছেন, জুনের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাশেদ আনিসের প্রতিবেদন। কল্যাণপুরের 13 নম্বর সড়ক ওয়াসার সুয়ারেজ লাইন সংস্কার ও রাস্তা প্রশস্ত করার কাজ চলছে একযোগে, কিন্তু কাজটি চলছে প্রায় 6-7 মাস ধরে। এতে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। শুধু এই সড়কই নয়, বর্ষার ঠিক আগে কল্যাণপুরের বিভিন্ন গলিপথেই চলছে উন্নয়ন কাজ। মাসের পর মাস বেহাল সড়কের কারণে স্কুলগামী শিশু, কিশোর, অসুস্থ রোগী ও বৃদ্ধদের ভোগান্তি চরমে। এলাকাবাসী বলছেন, উন্নয়ন কাজ হবে এটাই স্বাভাবিক, কিন্তু এসব কাজে জনভোগান্তি কমানো বা দ্রুত কাজ শেষ করার চেষ্টা কখনোই দেখা যায় না। কাজ করার পর 5 জন লোক দিয়ে এটা কাজ করলো, হঠাৎ করে দেখা গেলো আবার 2 জন লোক, আবার দেখা গেলো যে 3 জন লোক, আবার দেখা গেলো লোক নাই। আমার শ্বশুর আব্বা আসলে ডায়ালিসিস করে, খুব অসুস্থ, তাকে হুইল চেয়ারে নিয়ে যেতে হয়। এনারা সব সময় দেখে। আমরা এই জায়গাটুকু পার করতে এত বড় একটা কাঠ নিয়ে এসছি, একটু করে কাঠ আগায় ওনাকে ওই পর্যন্ত নিয়ে গাড়িতে উঠাইতে হয়। আমাকে 5 দিন টাকা 15 দিন টাকা দেয়, তারপরে আবার ওই 2 মাসের টাকা গ্যাপ থাকে, আবার 5000 দেয়, আবার 1 মাসের টাকা গ্যাপ থাকে। এই কারণে আমাকে জায়গায় লোক আসে না। রাস্তায় হাঁটতে যেয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। তাদের একটাই দাবি, কাজটি দ্রুত শেষ হোক। রাত্রে বাইরে হইতে পারি না, যারা বৃদ্ধ মানুষ তাদের কষ্ট হয়। এই স্ল্যাবের উপর থেকে পড়ে একটা বৃদ্ধ মানুষ পায়ে ব্যথা পাইছে। কাজ বন্ধ করে চলে গেছিল, তো আবার কাজ যেহেতু হচ্ছে, আমরা চাই যে দ্রুত কাজের সমাধান হোক। গাড়ি যেতে পারে না, তারপর আপনার ময়লা পানিতে সয়লাভ হয়ে গেছে। তবে এলাকার কাউন্সিলর বলছেন, জুন শেষ হওয়ার আগেই সড়কে কাজ শেষ হবে। ঠিকাদারকেও সেটি বলা হয়েছে, নয়তো ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই ঠিকাদার আর্থিক দৈন্যতার কারণে সে কাজটা করতে পারে নাই বা পারছে না। হ্যাঁ, এবং তবে তাকে জুন মাসের মধ্যে তার কাজ শেষ করতে হবে, এটা কিন্তু আমাদের শিডিউলে উল্লেখ করা আছে। এলাকাবাসীর চাওয়া, একে তো বর্ষা মৌসুম, তার উপর সামনে কোরবানি, এর আগেই কাজ শেষ হবে, এটাই তাদের দাবি। রাশেদ আনিস, 71, ঢাকা। মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে কমলাপুরের মেট্রো রেল স্টেশন। চলছে স্টেশনের 2য় তলার কাজ। এ পথের সব পাইল উঠে গেছে আগেই, এখন চলছে পাইলের উপর ক্যাপ বসানোর কাজ। সব মিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই পথের কাজ শেষ হয়েছে 40%। 2025 সালের জুনের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথে পুরোদমে চলছে মেট্রো রেলের কাজ। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, এখন চলছে পাইলের উপর ক্যাপ বসানোর কাজ। এই ক্যাপের উপরেই বসবে মেট্রো চলার পথ, তারপর সেই পথে বসবে রেল লাইন। ধাপে ধাপে চলবে লাইনের ওপর বিদ্যুৎ সংযোগের কাজ। মাথা তুলে দাঁড়াচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। স্টেশনের কনকোর্স বা যাত্রী ওঠানামা ও টিকিট কাউন্টার যে তলায় বসবে, এখন সেটি নির্মাণের কাজ চলছে। চলতি বছর জুন থেকে জুলাইয়ের মধ্যে এই কনকোর্স নির্মাণের কাজ শেষ হবে। আর এই কাজ শেষ হলেই খুলে দেওয়া হবে নিচের রাস্তা। নিচে তৈরি হবে 6 লেনের সড়ক, জানালেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার।
যে আমার এখানে প্রায় 4 মিটার ক্যান্টিলিভার স্ল্যাব রয়েছে। এই ক্যান্টিলিভারের নিচে এখন আমরা সাময়িকভাবে স্ক্যাফোল্ডিং করে এটাকে যানবাহন চলাচল বন্ধ রেখেছি। আমরা একটা রুটকে চালু রেখে এটাকে ডাইভার্সন করে অন্য রুট দিয়ে যানবাহন চলাচল করাচ্ছি। মতিঝিল বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবনের সামনে দক্ষিণ কমলাপুর সড়কের দুই পাশের 47টি ভবন অধিগ্রহণ করে তৈরি হচ্ছে মেট্রো রেলের এই পথ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাবার এই যে পথ, যেখানে মূলত এখন পাইলিংয়ের কাজ করা হচ্ছে, এই পথটি আদতে আর যান চলাচলের জন্য থাকছে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মূলত এই অংশটুকু প্রায় 500 মিটারের মতো এখানে সাধারণ যাত্রীদের চলাচলের জন্য ওয়াকওয়ে করা হবে, যারা কমলাপুর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত পায়ে হেঁটেই স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন। এর মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ হয়েছে। আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের। ভায়াডাক্ট সেগমেন্ট আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা ইরেকশনের কাজ শুরু করেছি। আগামী জুন মাসে হয়তো এটা আমরা করতে পারবো, খুলে দিতে পারবো। কমলাপুর স্টেশনের এই পয়েন্টেই যুক্ত হবে MRT-1। এয়ারপোর্ট থেকে মাটির নিচ দিয়ে কমলাপুরের সাথে যুক্ত হবে লাইনটি। তখন মতিঝিল বা কমলাপুর থেকে দ্রুত সময়ের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করা যাবে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। গাজীপুরের ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, বৃহস্পতিবার সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে জয়দেবপুর রেল স্টেশন ছাড়ে। নগরের ধীরাশ্রম রেল স্টেশন ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে। ডাবল লাইন থাকায় অপর পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। কোরবানির ঈদে বেতন এবং বোনাস পরিশোধ নিয়ে 350 ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে শ্রমিকরা যেন সঠিক সময় বেতন এবং বোনাস পান, এ নিয়ে টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি SM মান্নান কোচি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সামনেই কোরবানির ঈদ, তখন গার্মেন্টস বন্ধ থাকবে। বিদেশি ক্রেতার কাছে নির্ধারিত সময় পণ্য পাঠাতে তাই মালিকের দেওয়া লক্ষ্যমাত্রায় কাজ করছেন গার্মেন্টস শ্রমিকরা। যদিও প্রতি ঈদের সময়টা নির্ধারিত থাকে আগেই, তবে শ্রমিকরা বেতন এবং বোনাস কবে পাবেন সেই বিষয়টা প্রতি ঈদে অনিশ্চয়তা থাকে শেষ কর্মদিবস পর্যন্ত। অনিশ্চয়তা তো থাকেই সারাক্ষণ, যে কখন জানি মনে হচ্ছে জানি ফ্যাক্টরি কখন ছুটি দিবে, কখন আমরা ঈদ বোনাস পাবো, কখন বেতন দিবে, সরকার কখন ঘোষণা দিবে, আবার যেইভাবে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার আমাদের মালিক দিবে কিনা, এটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকে শ্রমিকরা। যদিও গার্মেন্টস মালিকরা বলছেন সরকারের নিয়ম মেনে বেতন এবং বোনাস পরিশোধ করেন। শ্রমিকদেরই দাবি যে আমাদের যে কোনো একটা দিয়ে দেন, যে আবার আগের দিন আমরা দেশে নিয়ে আমরা 8-10 দিন বা 12 দিন থাকবো, এটা আমাদের ওইখানে খরচাদি হয়ে থাকে। মা বাবা আছে, ভাই বোনেদের সবার সাথে ঈদ করে আনন্দ উৎসব করি, তারাই চাইয়া থাকে। এটা আমাদের ওদের দাবি দাবা, এটাই আমাদের উপর। আমরা তাদের জন্য ভুক্তভোগী কিছুই না। বিজিএমই বলছে এরই মধ্যে বেতন এবং বোনাস ঝুঁকিতে থাকা 350টি গার্মেন্ট চিহ্নিত করা হয়েছে। আমরা যে রপ্তানি করেছি, রপ্তানির পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রণোদনার টাকা ঈদেই সাধারণত ছাড় দিয়ে থাকে। ঈদের মুহূর্তে আমরা যেন এই টাকাটা পাই, সরকারের কাছে এই আবেদন। কারণ ছোট মাঝারি শিল্পগুলি এই টাকার উপরই ভিত্তি করে থাকে এবং আশায় থাকে। যদিও আরেক শ্রমিক নেতার অভিযোগ, ঈদের বিষয়টি আগে থেকে জানা, তবু শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকরা প্রতি ঈদেই গড়িমসি করেন। ওনারা এন্ড অফ দ্য ডে পর্যন্ত শ্রমিককে কাজ করাতে চান। বেতন বোনাস দিয়ে দিলে ওনাদের আশঙ্কা থাকে যে শ্রমিকরা বোধহয় কর্মক্ষেত্রে থাকবে না। প্রণোদনার সাথে আসলে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাসের কোনো সম্পর্ক নাই। সারা দেশে সচল আছে প্রায় 3000 গার্মেন্টস এবং শ্রমিক আছে প্রায় 40 লাখ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। প্রযুক্তি সংশ্লিষ্টদের সবচেয়ে বড় দাবিটাতেই ইতিবাচক সাড়া মিলল। আসছে বাজেটে আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়তে পারে, এমন খবরে উচ্ছ্বাসিত এ খাতের উদ্যোক্তা আর ব্যবসায়ীরা। একে স্বাগত জানিয়ে দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বেসিস বলছে যে প্রযুক্তিতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে, সেই প্রযুক্তি যেন আর বাইরে থেকে না আনা হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আইসিটি খাতের প্রবৃদ্ধির জন্য 2011 সাল থেকে 27টি ডিজিটাল সেবা খাতে সরকার কর অব্যাহতি দিয়ে আসছে।
কথা ছিল ১৩ বছর ধরে চলা এই সুযোগ চলতি বছরের ৩০ জুন শেষ হবে। আইসিটি সংশ্লিষ্ট সকল সংগঠন আর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে দাবি ওঠে অন্তত ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতির মেয়াদ বাড়ুক। একই দাবি ছিল খোদ আইসিটি প্রতিমন্ত্রীরও। নানা অনিশ্চয়তার পর সুখবর দিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানালেন আইসিটি খাতে কর অব্যাহতি আগামী বাজেটেও বহাল থাকতে পারে। একটা প্ল্যান দেওয়া হবে, এই বাজেটে অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আমি আশা করি সেটা আমরা করতে পারি। প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের কাছে খবরটি দারুণ স্বস্তির। তবে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য পলিসি সাপোর্টের দাবি তাদের। আমরা এক্সপেক্ট করি যে কিভাবে আসলে পেপারলেস করে কিংবা অফিস অটোমেশনের মাধ্যমে আমাদের রেগুলার ম্যানুয়াল কাজগুলোকে আর একটু ফাস্ট ট্র্যাক করা যায়। তাতে আজ একদিনে যদি একজন অনারেবল সেক্রেটারি যদি 50টা ইস্যু সলভ করে থাকেন, যখন আপনার অফিস পেপারলেস হয়ে যাবে মেবি তখন 200 থেকে 300 ইস্যু ইমিডিয়েটলি সলভ হয়ে যাবে। তো যেই পরিমাণ সময় আমাদের নষ্ট হয়, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়, বিভিন্ন ধরনের ইস্যু সলভ করতে হয়, এইটা আসলে আমাদেরকে কিন্তু গ্লোবাল মার্কেটের সাথে কম্পিট করতে গেলে অনেক পিছিয়ে দিচ্ছে। দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে বাজেটে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেবার পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের নির্দেশনা আসা জরুরি। দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে দেশীয় প্রযুক্তিকে, দেশীয় প্রতিষ্ঠানকে যেন প্রাধান্য দেওয়া হয় সরকারি ক্রয়ে এবং বেসরকারি ক্রয়ের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গাটার একটা পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি। আর দ্বিতীয় পলিসি যেই সাপোর্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বাগত জানানোর জন্য তৈরি হবার তাগিদ দিয়ে বেসিস সভাপতি জানান এখন থেকেই সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াকে একসাথে কাজ করতে হবে। রাকিব হাসান, ৭১, ঢাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ এখন রয়েছে তার জন্মস্থান মাশহাদে। সেখানেও লাখো মানুষ রাইসিকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন। শোক মিছিল শেষে রাইসিকে মাশহাদের একটি গুরুত্বপূর্ণ শিয়া সমাধি ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে। মাশহাদের কর্মকর্তারা জানিয়েছেন দাফনের জন্য তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাজারের চারপাশে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়া প্রতীক স্থাপন করা হয়েছে। এর আগে বুধবার হাজারো শোকার্ত মানুষের অংশগ্রহণে তেহরানে ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি। ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়। প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন সহ ইরানের জনগণ যেন এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেটাই কাম্য বলে জানান ফখরুল। ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আগামী মঙ্গলবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। বুধবার এমন ঘোষণার পর দেশ তিনটি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। খবরে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি দেশ থেকে রাষ্ট্রদূতদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে ফেললে নীরব থাকবে না তেল আবিব। আয়ারল্যান্ড ও নরওয়েকে স্পষ্ট বার্তা দিতে রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
কান চলচ্চিত্র উৎসবের ব্যস্ত শিডিউলের মাঝে একটুখানি ফুরসত সারা বিশ্ব থেকে আসা সাংবাদিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানালেন শহরের মেয়র। গেল কয়েক বছর ধরে এটাই উৎসব রীতি। সে রীতি মেনেই উৎসবের নবম দিনে মেয়রের মধ্যাহ্নভোজ পরিণত হলো দারুণ মিলন মেলায়। কান থেকে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এমন সম্ভাষণে অতিথি সাংবাদিকদের বরণ উৎসবে শুধু মেয়রের আমন্ত্রণেই মেলে। উঁচু পাহাড়ে শহরের মেয়র ডেভিড লিসনারদের দেয়া মধ্যাহ্নভোজ উৎসবে যোগ দেয়া সাংবাদিকদের একটুখানি অবসর। টানা উৎসব শিডিউলে রেড কার্পেট, একের পর এক স্ক্রিনিং, ফ্রি মার্কেট সহ পেশাগত নানা ব্যস্ততায় যখন কিছুটা ক্লান্তি ভর করেছে, তখন এই মধ্যাহ্নভোজ দিয়েছে অনাবিল আনন্দ। এই যে সবাই মিলে চলচ্চিত্রেরই প্রেমে, চলচ্চিত্রকে ভালোবেসেই এখানে একসঙ্গে হয়েছেন এবং তাকে এই শহরটা যে এত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে, সেটা ভীষণভাবে আমার মন ছুঁয়ে যাচ্ছে। সব সাংবাদিকরা আসে কান ফিল্ম ফেস্টিভ্যালে, সেটার জন্য মেয়র একটা প্রতি বছর একটা লাঞ্চ আমাদের জন্য উনি অফার করে এবং সেখানে আসলে সবার একটা জায়গায় আসলে সবাইকে একটা ভীষণ আনন্দ হয়। নানা স্বাদের মেইন ডিশ, চিজ আর ডেজার্ট মেনুতে পরিবেশন করা হয় খাবার। ছিল ফরাসি ঐতিহ্য ওয়াইন। সেই খাবার পরিবেশন যারা করছিলেন তারাও ছিলেন দারুণ আনন্দিত। It's great in Cannes and it's wonderful days in today. It's weather is good and people is very nice. How was the food? Food. How was food? Oh, dear sister. I love the veggies. খাবারের প্রশংসা ঝরল সাংবাদিকের কণ্ঠে। সাংবাদিকদের সম্মানে দেয়া এই মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন প্রতিযোগিতা বিভাগের বিচারকেরাও। যে কোনো আন্তর্জাতিক আসরের মতোই কান চলচ্চিত্র উৎসবেও সাংবাদিকদের কাজ করা বেশ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে যখন প্রতিনিয়ত তারা যেতে থাকে, তার মধ্যে মেয়রের এই যে মধ্যাহ্নভোজ সেটি দারুণ আইস ব্রেকিংয়ের কাজ করে, রিলিফের কাজ করে। সে অভিজ্ঞতা নিয়েই এখানে এসেছেন সাংবাদিকেরা, মধ্যাহ্নভোজ করছেন, দারুণ আনন্দময় সময় কাটাচ্ছেন। পার্থ সঞ্জয়, ৭১, কান, ফ্রান্স। চলছে সংবাদ সমগ্র সরাসরি।